রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, রান্নার আশায় রাত জেগে অপেক্ষা দুর্ভোগে গ্রাহক। আমার ছেলে খাবার চাচ্ছে আর আমি তাকে খাবার বানাই দিতে পারছি না, ঘরে সব থাকা সত্ত্বেও। যখন আসে একেবারে মোমবাতির মতো, আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু বন্ধ। একটা না গ্যাস নাই আজকে 1 মাস ধরে। রাত্রের 12টা 1টার দিকে হয়তো আসে সামান্য। রাতের বেলা তৈরি করে রাখছে, ফ্রিজে রাখা হচ্ছে, বলতে গেলে বাসি খাবারটাই বাচ্চাকে দেওয়া হচ্ছে। হোটেল থেকে কিনে খায়, রাতের বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। সংকট কাটাতে সিলেট থেকে আরও 3 কোটি ঘনফুট জাতীয় সঞ্চারণ লাইনে সরবরাহের আশা। একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিল বিভাগেও বহাল। আরও 18টি খারিজ হলেই মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন আইনজীবী। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার, পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন 43তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। পোষ্য কোটা বাতিল সহ 9 দফা দাবিতে আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কেনাকাটায় 9/6, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অভিযোগ, প্রমাণ মিললেও নেই ব্যবস্থা নেয়ার নজির। এবং সক্ষমতা যাচাই না করেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর ভারী স্থাপনা দিয়ে শেড তৈরি করছে ক্রীড়া পরিষদ। বারবার চাওয়ার পরও দিতে পারেনি নকশা, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। শীত এলেই রাজধানী সহ সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট, আর এতে বিপাকে পড়তে হয় আবাসিক গ্রাহকদের। গ্যাসের জন্য রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চলমান সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ভোগান্তির কথা জেনেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আল কাসির, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। ইট পাথরের দালানে মাটির চুলা জ্বালানোর আপ্রাণ চেষ্টা। ঘরের বারান্দায় চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন ধানমন্ডি এলাকার এক বাসিন্দা। রান্নার সব উপকরণ হাঁড়িতে, কিন্তু গ্যাস নেই চুলায়। গ্যাসের জন্য অপেক্ষা দিনভর, বাধ্য হয়ে হোটেল থেকে আনতে হচ্ছে খাবার। এ চিত্র রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায়। যেন শীত নামতেই উধাও গ্যাস। পরিস্থিতি এত ভয়াবহ, পাক করার মতো কোনো সুযোগ নাই। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা, এই পরিস্থিতি। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা 1টার দিকে হয়তো আসে সামান্য। গ্যাস সংকটে বেশ বিপাকে আবাসিক গ্রাহকরা। সারাদিন পর গ্যাসের দেখা মেলে মধ্যরাতে, তাই বাধ্য হয়ে রাত জেগে রান্নার কাজ সারেন অনেকে। হোটেল থেকে কিনে খায়, রাতের বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। এখন আজকে গত মনে হয় 5-6 দিন ধরে রাতেও নাই। আমার ছেলে খাবার চাচ্ছে আর আমি তাকে খাবার বানাই দিতে পারছি না, ঘরে সব থাকা সত্ত্বেও। যখন আসে একেবারে মোমবাতির মতো, আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু বন্ধ। নিম্ন আয়ের মানুষের অবস্থাও একই। মাটির চুলাই তাদের একমাত্র ভরসা। লাকড়ি চুলায় রান্না করে খাইতেছি আমরা। এই ঠান্ডা আসে পর্যন্ত প্রায় এই একটা না গ্যাস নাই আজকে 1 মাস ধরে। আসি একটু করে হালকা পাতলা বিকেলে, আর আসি নেই করে আইসা গ্যাসের জন্য বয়ে থাকা লাগে, ঠিক মতনে রান্না খাওয়া করা যায় না। নাগরিকদের এই ভোগান্তিতে বরাবরের মতোই নিশ্চুপ তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার পেট্রোবাংলা জানিয়েছিল, বুধবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত LNG টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে ব্যাহত হতে পারে গ্যাস সরবরাহ। তবে তার একদিন পার হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের আরও খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকায় CNG স্টেশনের সামনে আছেন সহকর্মী আল কাসির। সরাসরি যাচ্ছে তার কাছে।
গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে যে গ্যাসের সংকট শুরু হয়েছিল সেই সংকটটা কিন্তু আজকেও আছে এবং এই সংকটে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আবাসিক যে গ্রাহকরা আছেন তারা। আমি এই মুহূর্তে আছি তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনে। এখানে বাণিজ্যিক যারা গ্রাহক আছেন অর্থাৎ সিএনজি স্টেশনে যারা আছেন তারা কিন্তু গতকালের তুলনায় আজকে বেশ ভালোই প্রেশার পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। গতকালকে সিএনজি গ্যাসের যে প্রেশারটা ছিল তার তুলনায় আজকে প্রেশার একটু বেশি। আমি এই পাম্পের সিএনজি স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সর্বোচ্চ বা স্বাভাবিক প্রেশার হচ্ছে 200 প্রেশার থাকলে হচ্ছে স্বাভাবিক, কিন্তু গতকালকে পর্যন্ত তারা 170-এর কম পেয়েছেন, কিন্তু আজকে 170-165 এরকম প্রেশার পাচ্ছেন। অর্থাৎ গতকাল থেকে তারা যেই প্রেশারের কথা বলছেন যে আজকে কিন্তু সেই প্রেশারটা তারা বেশি পাচ্ছেন, যার ফলে তারা বলছেন যে তাদের প্রেশারের উন্নতি ঘটেছে। অন্যদিকে যদি একটু আমি আবাসিক যারা আছেন আবাসিক গ্রাহক তাদের খবর আপনাদেরকে জানাতে চাই, তাহলে বলবো যে ঢাকার বিভিন্ন জায়গায় গ্যাসের প্রেশার আজকে পর্যন্ত কম আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান এলাকায় ঘরের ভেতর আবাসিক ফ্ল্যাটের ভেতর বারান্দায় মাটির চুলা বসিয়ে রান্না করতে আমরা দেখেছি এবং অনেককেই দেখেছি যে গ্যাস সংকটের কারণে কয়েকদিন ধরে তাদের ঘরে চুলা জ্বলছে না এবং তারা বাজার থেকে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। আজকের সব মিলে যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাস সংকটের কারণে আবাসিক এবং বাণিজ্যিক উভয় গ্রাহকদের মধ্যেই কিন্তু একটা তীব্র সংকট দেখা দিয়েছে এবং এসব গ্রাহকদের মধ্যে ভুক্তভোগীদের আবাসিক এবং বাণিজ্যিক দুই গ্রাহকের মধ্যে ভুক্তভোগীর সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে আবাসিক সেক্টরে। বাণিজ্যিক সেক্টরে আজকে গ্যাসের প্রেশার বেড়েছে এবং আগামীকালকে আরও প্রেশার বাড়তে পারে বলে এখানকার যারা আছেন তারা ধারণা করছেন। তো এই ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ। সাভারে আমার প্রতিনিধি জানাবেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক কলোনিতে। আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকটে কিন্তু তীব্র অভাব দেখা দিয়েছে গ্যাসের, এবং এই কারণে কিন্তু মানুষের রান্নাবাড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। আমরা যতটুকু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানতে পেরেছি যে মূলত গ্যাস সংকটের যে কারণ, এই গ্যাস সংকটের একটি বড় কারণ তারপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থা কমে যাওয়া এবং একই সাথে যে আরও যে গ্যাস বাইরে থেকে যে আমদানি করা হয় সেই যোগানো কমে যাওয়ার কারণেই কিন্তু মূলত গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানির যে স্থানীয় প্রতিনিধি রয়েছেন তিনি বলেছেন সেই কর্মকর্তা বলেছেন যে মূলত কেন্দ্রীয়ভাবে গ্যাস সংকট থাকায় কিন্তু এই আবাসিক এলাকায়ও গ্যাস সংকট দেখা দিয়েছে। আবাসিক এলাকার লোকজন যেটি বলছেন যে মূলত এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় শ্রমিকরা ভোরবেলা যে যখন কাজে যোগ দেবে তার আগে যখন সকালে রান্নার জন্য তারা চুলার সামনে যায় তখন যে তারা কিন্তু রান্না করতে পারে না, কারণ হচ্ছে যে নিবু করে গ্যাস কখনো আসে কখনো যায়, আবার কখনো বা কোথাও কোনো এলাকায় একদম গ্যাস পাওয়াই যায় না। ফলে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা হাঁড়ি চুলার উপরে বসিয়ে রাখা হলেও কিন্তু রান্না সম্পন্ন হয় না। ফলে অর্ধ সিদ্ধ খাবার খেয়েই তাদেরকে দিন আতিপাত করতে হচ্ছে এবং গার্মেন্টস কারখানায় যোগ দিতে হচ্ছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন যে মানুষগুলি রয়েছে, অর্থাৎ শ্রমিক কলোনির যে টিনশেড ঘরগুলো রয়েছে সেইখানে গ্যাসের চাহিদা কিন্তু অনেকটাই কম বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু গার্মেন্টসের যে শ্রমিকরা আছেন তারা আধো পেটে অবস্থায় কিন্তু কারখানাতে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেকেই হোটেলের দ্বারস্থ হচ্ছেন এবং খাবার, যেহেতু খাবার একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস, সেইটি খেয়ে জীবন ধারণ করার জন্য তাদেরকে মূলত আধো পেটে অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। মূলত গ্যাস সংকটের দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। আর 18 মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার ওপর তা নির্ভর করছে না। আফজাল হোসেনের রিপোর্ট। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআর আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন
এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরে এ মন্তব্য করেন তিনি। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিএনপি নেতা বলেন, নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে। নির্বাচনের সঠিক রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না, পরিবর্তন বা সংশোধন হতে পারে। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে সবই করবে কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন নির্বাচন কমিশনাররা। একই অনুষ্ঠানে সিইসি AMM নাসির উদ্দিন বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা। সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিইসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না, এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 43তম BCS এর প্রজ্ঞাপন থেকে বাদ পড়া 227 জনের অনেকে পুনর্বিবেচনার আবেদন করতে জড়ো হয়েছেন সচিবালয়ের সামনে। সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আসলে সকাল থেকেই যেটা দেখছি এখানে সচিবালয়ের সামনে প্রায় শতাধিক চাকরি প্রার্থী যারা 43তম BCS-এ চূড়ান্তভাবে যাদের নাম ঘোষণা করা হয় তাদের মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদেরকে গ্যাজেট থেকে বাদ দেওয়া হয় এমন শতাধিক এখানে আছেন প্রার্থী। তারা এখানে জড়ো হয়ে যে দাবিটা জানাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এখানে 2টি যে গ্যাজেট হয়েছিল, একটা হচ্ছে
অক্টোবর এবং আরেকটা 30 ডিসেম্বর। এই দুইটা গ্যাজেটেই আসলে তাদেরকে কোনো কারণ আসলে জানানো হচ্ছে না, কিন্তু গোয়েন্দা তথ্যের রিপোর্টের ভিত্তিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তারা এর ফলে আসলে তারা এখানে এসেছেন। বিভিন্ন ক্যাডারেই আছেন এখানে, বিভিন্ন ক্যাডারে তারা আসলে ক্যাডারের প্রার্থীরা এখানে আছেন। তারা বলছেন যে তাদেরকে পুনরায় যেন তাদেরকে বিবেচনা করা হয় সেই বিষয়টি আবেদন করতে বলা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তারা আজকে এসেছেন এবং আবেদন করেছেন অনেকে, এবং অনেকে অপেক্ষমান আছেন আবেদন করবেন। এবং তারা যেটা দাবি জানাচ্ছেন, তাদেরকে যে কারণ ছাড়াই তাদেরকে যে বাদ দেওয়া হয়েছে, কোনো কারণ দেখানো ছাড়া, জানানো ছাড়া যে কী জন্য বাদ দেওয়া হয়েছে সেটা তারা জানতে চান। আসলে তাদের দাবি হচ্ছে যে কোনো অপরাধ, ফৌজদারি অপরাধ প্রমাণিত না হওয়ার পরও অনেকে আছেন, তারা বলছেন যেন তাদেরকে সেই বিবেচনাটা করা হয়, যেহেতু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যেন 15 তারিখের ভিতরেই, আগামী 15 জানুয়ারির মধ্যেই যেন তাদেরকে এই বিবেচনা করে আবার যেন গ্যাজেটভুক্ত করা হয়, সেই দাবিটি তারা জানাচ্ছেন। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কেউ এখানে আসেননি, আমরা কথা বলতে পারিনি, তবে তারা অপেক্ষমান আছেন এবং থাকবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ের সামনে। 11 দিন পর খুলে দেওয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবন। পুড়ে যাওয়া ভবনের উপরে 4টি তলা বাদে নিচের বাকি 5টি তলায় অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। এদিন থেকে কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত সচিব জানান, 10-12 দিনের মধ্যে পুড়ে যাওয়া 4টি তলায় পুরোপুরি কর্মপরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের প্রথম 5টি ফ্লোর খুলে দেয়া হলো 11 দিন পর। রোববার সকাল থেকেই প্রতিটি তলায় ধোয়া মোছার কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। ঠিক করা হচ্ছে পানির লাইন, কম্পিউটার কানেকশন। এসব তলায় থাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করা শুরু করেছেন। 2-3 দিনের মধ্যে 5ম তলা পর্যন্ত কর্মপরিবেশ পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুরোপুরি মেরামত করা কঠিন হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব HM শফিকুজ্জামান বলেছেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই বলা যাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটুকু ব্যবহার উপযোগী। পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, আগুন লাগা 4টি তলায় দ্রুত মেরামত কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে কাজের পরিবেশ ফিরিয়ে আনা হবে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তা অফিস করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। 25 ডিসেম্বর গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি তলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই তালাবদ্ধ ছিল পুরো ভবনটি। এমনকি তদন্ত কাজের স্বার্থে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। অনুমতি মেলেনি কোনো গাড়ি প্রবেশের। পোষ্যকোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানো সহ 9 দফা দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হন তারা, এরপর বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে আছে টিএসসি নির্মাণ, স্বাস্থ্য বিমা ও বন্ধ হল চালু, নতুন 2টি হল নির্মাণ, যৌক্তিকভাবে হলে আসন বন্টন, গুপ্ত হত্যার বিচার এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে নিরাপত্তা নিশ্চিত করা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পোষ্যকোটা বাতিল করতে হবে। এখন পোষ্যকোটাটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়ার মতো একটা ব্যাপার। পোষ্যকোটার ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন কোনো ধরনের কোনো আপোষে যাবে না। আবেদন ফির সময় 1000 টাকা আমাদের মূল্য রাখছে। আমরা চাই এটা অযৌক্তিক। আমরা ভর্তি পরীক্ষা কমিটিতে এই বিষয়গুলো আলোচনা করে সেখান থেকে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা দেওয়া হয়েছে। ছাত্রদের এই দাবিগুলো পর্যালোচনা করে যথাযোগ্যভাবে সুন্দরভাবে সমাধান করা। প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে। নিম্নমানের ব্যবহার অনুপযোগী সামগ্রী কিনে ঢাকা থেকে তা সরবরাহ করা হচ্ছে সারা দেশে। ফলে এসব চিকিৎসা সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে আসছে না প্রতিবন্ধী ব্যক্তিদের। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পেলেও ব্যবস্থা নেবার নজির নেই। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। হার কাজ করে না, এটাই তো
সেটা আর কাজ করে না। মিরপুরের হোসনে আরা বেগম অনেক চেষ্টার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের লালবাগ সেবা কেন্দ্র থেকে এই হিয়ারিং এইডটি নিয়েছিলেন গত বছর। দেওয়ার এক সপ্তাহ পরে আর এটা চলে না, আমরা ঠিক করতে চাইছিলাম, ঠিক হয় না, ব্যাটারি লাগাইলাম, অনেক চেষ্টা করলাম, দেখে না। দেশে এরকম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে 103টি। নারায়ণগঞ্জের এই সেবা কেন্দ্রে জানা গেল হুইল চেয়ার যা দেওয়া হয় তা সবই একই আকারের। শিশুর জন্য যেরকম চেয়ার সরবরাহ করা হয়, বড়দের জন্য একই ধরনের চেয়ার সরবরাহ করা হচ্ছে বছরের পর বছর। হাইড্রোথেরাপির দামি এই মেশিন শুরু থেকেই নষ্ট। আবার স্থান সংকুলন না হয় থেরাপির মেশিনগুলো রাখা হয়েছে গাদাগাদি করে। এক কামরায় সব মেশিনে থেরাপি দেওয়া অসম্ভব। এই ব্যক্তির নাম রুহুল আমিন সিরাজি। তার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল সহ সারা দেশে নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ এনে সিরাজি 2022 সালে সে সময়ের মন্ত্রিপরিষদ সচিবকে অভিযোগ করেন। পরে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের সত্যতাও পায়। কমিটির সুপারিশ ছিল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, কিন্তু তারপর কি হয়েছে তার কেউ জানে না। ইসমাইল হোসেন নামে একজন হাফেজ প্যারালাইজড হলে আমাকে বলছিল একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি সেবা কেন্দ্র থেকে একটা হুইল চেয়ার নিয়ে দিয়েছিলাম, সেটা ভাঙ্গা পইরা সেই দিনই সে মারা যায়। অভিযোগ আছে ফাউন্ডেশনের কেন্দ্রীয় ক্রয় কমিটির সদস্য সচিব এবং অডিটের সহকারী পরিচালক রেজাউল কবির সহ বেশ কয়েকজন এসব নিম্নমানের সামগ্রী কেনাকাটায় জড়িত। নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে গত 9 বছর ধরে কাজ পাইয়া দিচ্ছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন রেজাউল। মানহীন যে উপকরণ দেওয়া হয়েছে সেটা সত্য না, ম্যাক্সিমাম সত্য না। হ্যাঁ, ম্যাক্সিমাম সত্য না আমার কথা অনুযায়ী, আমি যতটুকু জানি। এখন ধরে সব মনে করেন মানসম্মত আছে আর কি, তো ম্যাক্সিমাম নিম্নমানের সামগ্রী ক্রয়ের অভিযোগ তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সব শুনে ফাউন্ডেশনের যুগ্ম সচিব ডেকে আনেন সেই রেজাউল কবিরকে। ক্যাবিনেট থেকে সচিব সমস্ত মানে চিঠি আছে ওনার কাছে আসছিল, এরপরে কি ছিল মানে অনিয়মটা হয়েছে না, তো সেখানে তো লিখছে যে অনিয়ম হয়েছে, সেখানে তো ক্যাবিনেট সেক্রেটারি সেখানে ইয়ে করছে যে অনিয়ম হয়েছে, পদক্ষেপ নিন। হ্যাঁ, এরপরে কি হয়েছে? মূলত আমরা জেনারেলাইজ এক ধরনের হুইল চেয়ার কিনি, যার ফলে প্রবলেমগুলো হচ্ছে। আমরা এইটা এবার আমরা দেখবো, দেখে কেনাকাটার চেষ্টা করব। প্রতিবন্ধী মানুষের সংখ্যা 35 লাখ। তারা একে তো প্রতিবন্ধী, তার উপর বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল। ফলে এসব অন্যায় অনিয়ম মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যদিও সরকার বছর বছর এই খাতে সহায়তা উপকরণ কিনতে বরাদ্দ করে কোটি কোটি টাকা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট, যা 16 কোটি 40 লাখে উন্নীত করতে চায় কোম্পানিটি। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি এই পরিমাণ গ্যাস নতুন খনন ও পুনর্খননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা সরকারি প্রতিষ্ঠানটির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাসকে 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে,
সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশে বিনিয়োগের আগেই মুখ থুবড়ে পড়ে সৌদি মালিকানাধীন পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকোর উদ্যোগ। এছাড়া বড় বড় প্রকল্প প্রস্তাবও আটকা থেকেছে বিভিন্ন মন্ত্রণালয়ে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অভিযোগ করেন আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। একই অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। ব্যক্তি স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হতো বলে ধারণা তার। রাষ্ট্রদূত আরও বলেন জ্বালানি কোম্পানি অ্যাকোয়া পাওয়ার বাংলাদেশে $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী থাকলেও সুযোগ দেওয়া হয়নি। There are a lot of wrong policies taken over the past. I'm not bringing only the other corruption, other thing. The wrong policies, and that's what we are now paying for that. The government, we have taken some reforms which we think will deliver. We'll be here for not very long time. I don't know whether the foreign advisor thinks that he will stay for another 5 years, that is his. But our plan is to retire very soon. ডানা মেলল আরও একটি স্বপ্ন। যমুনার অথই জলের বুক চিরে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটে চলছে ট্রেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে চূড়ান্তভাবে নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা। সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি তারা। আগামী মাসেই যমুনার রেল সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চালুর আশা কর্তৃপক্ষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বপ্নের রেল সেতুতে ট্রেন ছুটে চলছে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। যমুনার বুক চিরে ধীরে ধীরে ডানা মেলছে স্বপ্ন। আধুনিক প্রযুক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ। চলছে চূড়ান্তভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। প্রথমে ঘন্টায় 60 কিলোমিটার ও পরে ধাপে ধাপে 80, 90, 100, 110 ও সবশেষ সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে পাশাপাশি 2টি ট্রেন চালানো হয়। সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। ভালোই লাগছে, এখন শেষ পর্যায়ে চলে আসছে একটা বৃহৎ প্রকল্প। অনেক ভালো লাগছে যে আমাদের সবার একটা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকের এই দিনটা পাইছি। কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর আশা প্রকল্প পরিচালকের। ইনিশিয়ালি আমরা কিছুদিন ট্রায়াল বেসিসে সিঙ্গেল লাইনে এই ব্রিজে ট্রেন অপারেশন করব এবং একটা নির্দিষ্ট সময় পর মোস্ট প্রবলি ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার কোনো পরবর্তী যে কোনো সময়ে সরকার যখন সময় দেবে সেইভাবে আমরা 2 লাইন দিয়ে ট্রেন উদ্বোধন করব। মোট 50টি পিলারের ওপর 49টি স্প্যানে যমুনা নদীর 300 মিটার উজানে দেশের দীর্ঘতম 4.8 কিলোমিটার এই রেল সেতুটি নির্মিত হয়েছে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নতুন করে লোড সক্ষমতা যাচাই না করেই 70 বছরের পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর ভারী স্থাপনা দিয়ে শেড তৈরি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। বারবার চাওয়ার পরও স্টেডিয়ামটির অবকাঠামোগত ডিজাইন দিতে পারেনি এনএসসি। যে প্রতিষ্ঠান ছাউনির নকশা করেছে তারাও দিয়েছে বিভ্রান্তিকর তথ্য। ইচ্ছেমতো কাঠামো সংযোজন কিংবা পরিবর্তনের শঙ্কা রয়েছে ভয়াবহ বিপর্যয়ের। SM ইকবালের রিপোর্ট। 70 বছরের পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপর শেড আর রঙের আস্তরণের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু এই সৌন্দর্য বাড়াতে গিয়ে বড় সড়ো একটা মৃত্যু ফাঁদও তৈরি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কারণ গ্যালারির উপর ভারী স্টিল স্ট্রাকচার উঠানোর আগে নতুন করে হয়নি লোড ক্যালকুলেশন।
নির্মাণের ৪১ বছর পর ১৯৯৬ সালে প্রথমবারের মতো এই স্টেডিয়াম নিয়ে মাথা ঘামায় বুয়েট প্রতিনিধি দল। তাদের গবেষণায় উঠে আসে স্টেডিয়ামটির রুগ্ন দশা। তারও প্রায় ২ যুগ পর এটি সংস্কারের উদ্যোগ নেয় ক্রীড়া পরিষদ। শুধুমাত্র সেই সংস্কারের উপর ভিত্তি করেই কোনো স্টাডি ছাড়া স্থাপনাটির উপর চাপানো হচ্ছে এবার হাজার হাজার টনের লোহা লক্করের বোঝা। কেন লোড ক্যালকুলেশন ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাথার উপর বসানো হচ্ছে ছাউনি, তা অনুসন্ধানে নামে সময় সংবাদ। এই তথ্য খুঁজতে গিয়ে পাগল হবার জোগাড়। ক্রীড়া পরিষদের এ টেবিল থেকে ও টেবিল, কারো কাছেই নেই প্রকৃত তথ্য। এক পর্যায়ে প্রকল্প পরিচালক জানিয়ে দেন এই তথ্য অতি গোপনীয়, দেয়া যাবে না গণমাধ্যমে। ডিজাইনটা তো কেউ দিবে না, এটা অফিসিয়াল ডকুমেন্ট। আপনার টাকা পয়সা কত টাকার কাজ, কত কত লম্বা চওড়া, এগুলো স্ট্রাকচার ডিজাইন এটা না দেওয়ার কারণ কি? এটা তো আপনার অফিসিয়াল ডকুমেন্ট, এটা তো আপনার আগে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এনএসসির অসহযোগিতায় গন্তব্য এবার পরামর্শক প্রতিষ্ঠান বসত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার্স নামের একটি ফান্ড থেকে নকশা আহ্বান করে কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। তারাই এই প্রজেক্টের জন্য রেসপন্সিবল। কিন্তু অবাক করার বিষয়, লোড ক্যালকুলেশন নেই তাদের কাছেও। উল্টো প্রতিষ্ঠান প্রধান দিয়েছেন বিভ্রান্তিকর তথ্য। ইঞ্জিনিয়াররা ওনারা এটা নিয়ে সংশয়ে ছিলেন এবং মন্ত্রণালয়েও সংশয়ে ছিলেন। ওনারা এই জন্য স্পেশালি শামীমুজ্জামান স্যারকে ওনার সিগনেচার সহ ড্রয়িংগুলা অ্যাকসেপ্ট করছে না। ভিতরে কি করছে আমরা জানি না। বললাম না, আমাদের সাথে কোনো কন্ট্রাক্ট হয়নি। এইখানে মাসুদরা কাকে দিয়ে করে আনছিল, করে আনার পরে শুক্রবারেরা বলছে এটা তো আমরা তো দেখে বলছি ঠিক নাই। একটি স্টেডিয়ামে সর্বোচ্চ কতজন উপস্থিত হতে পারেন সেটিকে লাইভ লোড বিবেচনা করে হয় লোড ক্যালকুলেশন। সঙ্গে থাকে ডিজাস্টার ফ্যাক্টর। পাকিস্তান আমলে যখন এটি নির্মিত হয় তখন কতটা গুরুত্ব পেয়েছিল এই বিষয় তা প্রশ্নবিদ্ধ। তার চেয়েও বড় বিষয়, ক্রীড়া পরিষদের নথিতে নেই সেই তথ্য উপাত্ত। তাই ইচ্ছে মতো কাঠামো সংযোজন কিংবা পরিবর্তনে এটি যে সত্যিই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে তা নিয়ে শঙ্কায় খোদ বুয়েট অধ্যাপক। গ্যালারির ওখানে কিছু, যেখানে একটা পাশে একটা, এই পূব দিকে একটা লিফট আছে না, লিফট দিয়ে কোনো একটা এই জায়গাগুলো কিছু বদলাবদলি করছে, খুব খুব ভালোভাবে বদলাবদলি করলেন। এটার সাথে মেইন ওইটার সম্পর্ক নাই, বাট দিস ক্যান কজ সাম অ্যাক্সিডেন্ট। ১৯৫৫ সালে নির্মিত স্টেডিয়ামটি দাঁড়িয়ে আছে ৩৭০টি শেয়ার ওয়ালের উপর। রেট্রোফিটিং করে এর উপরের চিত্র বদলানো সম্ভব হলেও ভেতরের চিত্র কি, এর জবাব নেই কারো কাছেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, দুর্ভোগে গ্রাহক। সংকট কাটাতে সিলেট থেকে আরও ৩ কোটি ঘনফুট সঞ্চালন লাইনে সরবরাহের আশা। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনও দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি তার, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। এবং নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।